প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। মিলবে তো নাই, উল্টে ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। আগস্টের কিস্তি নিয়ে তোলপাড়। এবার তৃণমূল ছাড়ছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী, নাম সামনে আসতেই তোলপাড়। হামিমের টার্গেটে শুভেন্দু, জঙ্গি নিশানা নিয়ে উদ্বিগ্ন পার্থ, বিজেপিতে যোগ আসন্ন। রাস্তায় ইট পাথর বালি ফেলে রাখলেই 1 সেপ্টেম্বর থেকে জরিমানা, হুঁশিয়ারি অগ্নিমিত্রার। টুলুকাণ্ডের পরেই তৎপর প্রশাসন, বীরভূমের 8টি পাথর খাদান বন্ধের নোটিশ। রেশন কি আর মিলবে না? জনতার টেনশনের মাঝে গণবল্টন নিয়ে মুখ খুললেন খাদ্যমন্ত্রী। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বুদ্ধদেবের বিতর্কিত মন্তব্যকে সমর্থন তসলিমার, সওয়াল অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেও। বড় আপডেট, কলকাতা পুরসভায় জনগণনার কাজ শুরু, প্রথমে তালিকায় কারা। লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ। জোড়াফুল হাতছাড়া হলে ফুলেই থাকবেন মমতা, তৈরি কালীঘাটপন্থীদের প্ল্যান বি। তৃণমূলীকরণ হলে বিজেপি থাকবে না, দলের কর্মীদের ফের হুঁশিয়ারি শ্রমিকের। ঝাড়খণ্ড থেকে কোটি কোটি টাকার টিকিট আসত আসানসোলে, ফাঁস বড়সড় জাল লটারি চক্র, গ্রেপ্তার 1। ফুচকায় বিষক্রিয়া খেয়ে মৃত কিশোরী, অসুস্থ একাধিক গ্রামবাসী, মেডিকেল টিম গঠন স্বাস্থ্য দপ্তরের। দুবাইয়ে গা ঢাকা টুলোর মেয়ের নামেও পেট্রোল পাম্প, পাথর ব্যবসার অফিস সিল করল পুলিশ। ফের উত্তপ্ত ভাঙড়, রাতের অন্ধকারে খুন আইএসএফ কর্মী, তদন্তে পুলিশ। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। চর্চার কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। আগস্ট মাসে টাকা ঢোকার অপেক্ষায় সকলে। এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধে পাননি। এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল কড়াকড়ির সিদ্ধান্ত। অন্নপূর্ণা যোজনা এবারে যাতে একজন যোগ্য বাদ না যায়, তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল সম্প্রতি। সেই মতো ময়দানেও নেমে পড়েন বিধায়করা। সূত্রের খবর, আগস্ট মাসের টাকা করা ভাবে যাচাই করে ভাবেই দেওয়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় যাচাই বা ভেরিফিকেশন হয়েছে। জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাহলে তাদের নাম বাদ যেতে পারে। জানা যাচ্ছে ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলেই করা পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের ওপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ফেরতও নেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই জল্পনা মাত্র। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম যুক্ত হয়নি সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করে দিতে বলা হয়েছিল। যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রীর কথায় একজন যোগ্য মহিলাও অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আবার অযোগ্যরা যেন এই প্রকল্পের সুবিধা না পান, তাও খেয়াল রাখতে হবে। বিধানসভা ভোটের পর তৃণমূল থেকে একের পর এক নেতামন্ত্রী অন্য দলে গিয়েছেন। সেই পরিস্থিতিতে এবার প্রাক্তন মন্ত্রী শশী পাজাকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যাওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তার দীর্ঘ বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শশী পাজাও কি দল ছাড়ার কথা ভাবছেন? শশী পাজা কাকলি বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা। শনিবার কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে যান শশী পাজা। কাকলি এখন এনসিপিআই এর সাংসদ, আগে দুজনেই তৃণমূলে ছিলেন, তাই এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে ক্লিনিকে প্রায় 2 ঘন্টা ছিলেন শশী, সেই সময় কাকলিও সেখানে উপস্থিত ছিলেন। শশী অবশ্য জানিয়েছেন তিনি এমনিই সেখানে গিয়েছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই বিষয়টিকে শুধুই সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না। রবিবার সকালে জল্পনা আরও বাড়ে। কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে দাবি করেন
শশী পাজা খুব শীঘ্রই তৃণমূল ছাড়তে পারেন, যদিও কিছুক্ষণ পর সেই পোস্টটি মুছে ফেলা হয়। এই বিষয়ে শশী পাজার প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তিনি ফোনও ধরেননি এবং বার্তারও কোনো উত্তর দেননি। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে 14,633 ভোটে হেরে যান শশী পাজা। টানা 3 বার এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। অন্যদিকে শশী পাজার মেয়ে পূজা পাজা 21শে জুলাই কালীঘাটে তৃণমূলের সমাবেশে উপস্থিত ছিলেন। সেই কারণে অনেকেরই ধারণা ছিল শশী এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছেন। তবে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর তাকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। জেল থেকে মুক্তি মিললেও তৃণমূলে ফেরা হয়নি। বর্তমানে রাজনীতিতে অপ্রাসঙ্গিক প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার দীর্ঘদিন পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন পার্থ। প্রসঙ্গ, জঙ্গির নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ফেসবুকে গোটা বিষয়টা নিয়ে একরাশ উদ্বেগ প্রকাশ করেন তিনি। লেখেন, মুখ্যমন্ত্রী যাতে পাকিস্তানের এই নজর থেকে সুরক্ষিত থাকেন তার চিন্তা আমাদের করতে হবে। এতেই দানা বেঁধেছে নতুন জল্পনা। তবে কি এবার বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন পার্থ? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবারের বিধায়ক মন্ত্রিত্ব পেয়েছেন। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরও দাপট বজায় রেখেছিলেন তিনি। তবে 2022 সালে তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে বিপুল নগদ ও সোনা পাওয়ার পরই বদলে যায় ভাগ্য। ঠিকানা হয় জেল। যাবতীয় পদ থেকে তাকে সরানোর পাশাপাশি তৃণমূল থেকেও বহিষ্কার করা হয়। 2.5 বছর পর জামিনে মুক্ত হন পার্থ। জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে ফিরে নির্বাচনের টিকিট পেলেও দল পার্থকে আর ফিরিয়ে নেয়নি। দীর্ঘদিন প্রচারের আলোয় নেই তিনি। রবিবার সোশ্যাল মিডিয়ায় হামিম প্রসঙ্গে দীর্ঘ পোস্ট করেন পার্থ চট্টোপাধ্যায়। লেখেন, পাকিস্তানি হ্যান্ডেলাররা হামিমকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, কর্মসূচি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিল। সামগ্রিকভাবে হামিম মণ্ডলের ঘটনা একটি বিচ্ছিন্ন অপরাধের ঘটনা হিসেবে নয়, বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পরিবর্তিত চ্যালেঞ্জের প্রতিফলন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর পাকিস্তানি জঙ্গিদের নজরদারি ও আক্রমণের হাত থেকে সুরক্ষিত রাখার সমস্ত চেষ্টা আমাদের করতে হবে। মৌলবাদী শক্তির কাছে মাথা নোয়ালে চলবে না। জিরো টলারেন্স অ্যান্ড কুইক অ্যাকশন নিতে হবে। শুভেন্দুকে নিয়ে পার্থর এই উদ্বেগের নেপথ্যে বিজেপির কাছে যাওয়ার চেষ্টা বলেই দাবি নিন্দুকদের। তবে কি পরবর্তীকালে পার্থকে দেখা যাবে গেরুয়া শিবিরে? উত্তর দেবে সময়। বাড়ি বাড়ানোর নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখলেই গুনতে হবে জরিমানা। এবার থেকে আর কোনো ছাড় নেই, সাফ জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী 1 সেপ্টেম্বর থেকেই এই নয়া ব্যবস্থা কার্যকর হবে। রবিবার শিলিগুড়ি সফরে গিয়েছেন। সেখানে তার একাধিক কর্মসূচি ছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা। এদিন মন্ত্রী বলেন, বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে পাথর, বালি, ইট ফেলে রাখছে, এটা হবে না, জরিমানা নেব। বাড়ি করছেন যখন ভেতরে এই সমস্ত জিনিস রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়। শুধু তাই নয়, কেউ জমি কিনে ফেলে রাখলে সেটি পরিষ্কারের দায়িত্বও তাকেই নিতে হবে। আপনার ফাঁকা জমির জন্য বাড়ির লোক ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না। ফাঁকা জমি পরিষ্কার রাখাও আপনার দায়িত্ব। উত্তরের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করছে। শিলিগুড়ির উন্নয়ন নিয়েও একাধিক বার্তা দিয়েছেন মন্ত্রী। আগামী 1 সেপ্টেম্বর থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে। রাস্তায় টয়লেট করলে, থুতু ফেললে 200 থেকে 400 টাকা জরিমানা হতে পারে। গোটা রাজ্যেই এই নিয়ম চালু হচ্ছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক এলাকার উন্নয়ন হবে। দার্জিলিংয়ে সিনঝল লেকের কাজ শেষের মুখে। শেষ হলে পাহাড়ে জলকষ্ট মিটবে। মেডিকেল লেক সুন্দর করে গড়ে তোলা হবে। লেক সংলগ্ন এলাকায় আরো সৌন্দর্যায়ন করা হবে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়িতে ট্রাফিক, জল নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা হবে। সেই বার্তাও এদিন দিয়েছেন মন্ত্রী। বীরভূমে বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিশাল সাম্রাজ্যের হদিশ পেয়েছে পুলিশ প্রশাসন। আর কোথায় কত সম্পত্তি রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অবৈধ পাথর খাদান টুলু চালাতো বলে অভিযোগ। টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরুর পরই জেলার অবৈধ খাদানগুলির দিকে নজর দিয়েছে প্রশাসন। একের পর এক পাথর খাদান বন্ধ করার নোটিশ জারি হতে শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বীরভূম জেলা প্রশাসন শনিবার 8টি অবৈধ খাদান বন্ধের নোটিশ করেছে। মোহাম্মদ বাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আনন্দ বিশ্বাসের নেতৃত্বে দেওয়ানগঞ্জ মৌজায় সরেজমিনে তদন্ত করতে গিয়েছিলেন। টুলুর আত্মীয় আপেল মোর্তাজার পাথর খাদান রয়েছে সেখানে। বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। শেখ করিবুল, মনোজ টুডু, সারতাজ মোল্লা, শুভধন টুডু, সুনীল সোরেন জেলার ব্যবসায়ী মহলেও টুলু পরিচিত বলে খবর।
ওইসব ব্যক্তিদের খাদানগুলিও বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর। গত মাসেও মোহাম্মদবাজার এলাকায় 9টি খাদানে একই ধরনের নোটিশ জারি করা হয়েছিল। অবৈধ খাদান বন্ধের জন্য অভিযানও চালানো হবে বলে প্রশাসন সূত্রে বলা হয়েছে। পাথর ব্যবসার বেতাজ বাদশা টুলু মণ্ডলের বিস্তীর্ণ সাম্রাজ্যের হদিশ পেতে জেলা পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। তদন্তকারীদের নজর এখন টুলুর আর্থিক লেনদেন, নথিপত্র এবং মূল ব্যবসায়িক কেন্দ্রগুলির দিকে। জেলা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া টুলুর ঘনিষ্ঠ সহযোগী মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই মোহাম্মদবাজার থানার সোতশাল এলাকায় অবস্থিত টুলু মণ্ডলের মূল অফিসে ফের বড়সড় তল্লাশি অভিযান চালানো হতে পারে। শনিবার মোহাম্মদবাজারে টুলু মণ্ডলের একটি পার্কিং এলাকা থেকে প্রায় 16 লক্ষ সিএফটি অর্থাৎ কিউবিক ফুট পাথর বাজেয়াপ্ত করে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। প্রশাসনের দাবি, এই পাথর বেআইনিভাবে মজুত করা হয়েছিল। একই সঙ্গে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক পাথর ব্যবসায়ীর 8টি অবৈধ খাদান বন্ধ করার নোটিশও জারি করা হয়েছে। টুলু মণ্ডলের ভাগ্নে আপেল মোর্তাজার বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। হানার পরেই তার পাথর খাদানে বন্ধেরও নোটিশ টাঙানো হয়েছে। 2 চাকার গাড়ি, এমনকি ফ্রিজ থাকলেও বন্ধ হয়ে যাবে রেশন। সোশ্যাল মিডিয়া এ নিয়ে জোর গুঞ্জন, নেটিজেনদের টেনশন। এ নিয়ে আলোচনাকে স্রেফ ভাউতাবাজি ও গুজব বলে জানালেন রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী অশোক কীর্তনিয়া। শনিবার আচমকাই তিনি জঙ্গলমহল পুরুলিয়ায় সারপ্রাইজ ভিজিট করেন। সেখানে জানান, কারা গণবন্টনের সুবিধা পাবেন সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই দপ্তর একটি এসওপি বার করবে। যেসব কথা বলা হচ্ছে তা ভাউতাবাজি, গুজব, সেই সঙ্গে সরকারকে বদনাম করার চেষ্টা। তবে যারা সরকারি পদে চাকরি করেন তাদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান, যেমনভাবে অবস্থাপন্ন মানুষজন গ্যাসের ভর্তুকি থেকে বেরিয়ে গিয়েছেন, তেমনি সরকারি চাকরি করেন এমন মানুষজনকে দেশ, রাজ্য ও উন্নয়নের স্বার্থে রেশন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এদিন আচমকা পরিদর্শনে পুরুলিয়া শহরে পুরুলিয়া 1 নম্বর ব্লকের জন্য খাদ্য পরিবেশক পিডি ঝুনঝুনওয়ালা এমআর ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে রেশনের চাল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। সেই চালের নমুনা সংগ্রহ করে তার মান পরীক্ষা বা কোয়ালিটি টেস্টের জন্য পাঠান। যতদিন না রিপোর্ট আসবে ওই চাল সরবরাহ না করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে ধানের প্রক্রিয়াকরণে যারা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন তারাও আইনের আওতায় আসবেন বলে এদিন সাফ জানিয়ে দেন তিনি। ইতিমধ্যেই উত্তর 24 পরগনা ও বর্ধমানের খাদ্যশস্যের মান কেমন তা ঘুরে দেখার পর শুক্রবার রাতে তিনি পুরুলিয়া আসেন। রবিবার তার সারপ্রাইজ ভিজিট রয়েছে বীরভূমে। শুধু পরিবেশক বা রেশন ডিলারের কাছে গিয়ে রেশনের চাল গমের গুণগত মান নয়, কুর্মী ও আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে একেবারে ঘরে ঘরে গিয়ে চাল এবং গমের নমুনা দেখেন। তারাই খাদ্যমন্ত্রীকে জানান, চাল ও গমের মান ভীষণই ভালো। আগে চালের মান খারাপ ছিল, আটা খাওয়া যেত না, হাঁস, মুরগি, গরু, ছাগলকে খাইয়ে দিতে হতো। এদিন পুঞ্ছা ব্লকের পিররা গ্রাম পঞ্চায়েতের ওই গ্রামে গিয়ে কাশীনাথ গঙ্গোপাধ্যায় নামে এক উপভোক্তার বাড়িতে যান মন্ত্রী। তিনি বলেন, এখন চাল বেশ ভালো, আগে আটা খাওয়া যেত না, হাঁস মুরগিকে খাইয়ে দিতে হতো। এখন আমরা যে গম পাচ্ছি তা গুণগত মান একেবারে সঠিক। এরপর ওই গ্রাম সন্নিহিত পাঞ্জনগোড়া আদিবাসী গ্রামে যান মন্ত্রী। এখানেও একেবারে বাড়ি বাড়ি গিয়ে ঘরের দাওয়ায় বসে ফুলমণি মান্ডি, বাবুলাল হেমব্রম, চৌধুরী মুর্মুর মতো রেশন উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। সকলেই জানান, বর্তমানে যে চাল এবং গম দেওয়া হচ্ছে তা নিয়ে কোনো প্রশ্ন নেই, সবই খুব ভালো। একাধিক রেশন ডিলারের কাছে গিয়ে সেভাবে কোনো বেনিয়ম দেখেননি তিনি। তবে পুরুলিয়া শহরের পুরুলিয়া 1 নম্বর ব্লকের জন্য পিডি ঝুনঝুনওয়ালার গোডাউনে রেশনের চাল দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে বলেছি। যতদিন না পরীক্ষার রিপোর্ট আসছে ততদিন ওই চাল সরবরাহ বন্ধ থাকবে। এদিন বিভিন্ন রেশন ডিলারদের কাছে গিয়ে মন্ত্রী স্পষ্টভাবে জানান, রেশন পণ্য নিম্নমানের হলে তা নেবেন না, ফেরত দিয়ে দেবেন। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই মন্তব্যকেই কার্যত সমর্থন করলেন তসলিমা নাসরিন। রবিবার বাংলা একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অনেক ক্ষেত্রে মাদ্রাসায় জেহাদি তৈরি হয়। কিছু কিছু মাদ্রাসা জেহাদি তৈরির কারখানা। মাদ্রাসাগুলিতে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ হয়, তাই এসব মাদ্রাসা থাকা উচিত নয়। এর পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেও সওয়াল করেন তসলিমা। তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চাই। যে কোনো সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজন। এক দেশ, এক আইন, সবার জন্য সমান আইন চাই। ভারত, বাংলাদেশ ও পাকিস্তান 3 দেশেই অভিন্ন দেওয়ানি বিধির চালুর পক্ষে কথা বলেন তসলিমা। 2002 সালে সীমান্ত এলাকার কিছু অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, মাদ্রাসাগুলি জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে। এই মন্তব্য নিয়ে বিতর্ক কম হয়নি। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকেই সমর্থন করলেন তসলিমা। তিনি জানান,
বেশিরভাগ সময় মাদ্রাসাগুলিতে সরকারি নিয়ন্ত্রণ থাকে না। ছোট থেকেই সেখানে অমুসলিমদের প্রতি বিদ্বেষ শেখানো হয়। সব সরকারি ধর্মান্ধদের ভোটের জন্য আপোষ করে। সেই কারণে মাদ্রাসাগুলিতে জেহাদিদের জন্ম হয়। তাই সব মাদ্রাসাগুলিতে সরকারি নিয়ন্ত্রণ প্রয়োজন। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার বলেও মনে করেন তসলিমা। তসলিমার কথায়, যে ধর্ম নারীকে যৌন দাসী হিসেবে গণ্য করে, আমি সেই ধর্মের সমালোচনা করি। সমালোচনা করতে হবে, সমালোচনা না করলে সংস্কার হবে না। আমি সমালোচনা করি বলে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। যদিও এদিন তসলিমা স্পষ্ট করে বলেন, তার কোনো মন্তব্যের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তিনি মুক্ত চিন্তায় বিশ্বাসী। তার কথায়, আমি অনেক রাজ্যেই যাই, এই যেমন কেরালায় যাই। আমি কি সেই রাজ্যের রাজনীতির অংশ হয়ে যাই? কখনোই নয়। আমি আমার মতোই থাকি। কোনো সরকার আমাকে নিরাপত্তা দেয়, কারণ নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। শুরু হয়ে গেল কলকাতায় জনগণনার কাজ। কলকাতা পুরসভা এলাকায় জনগণনার কাজ আনুষ্ঠানিক শুরু হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের পরিবার সম্পর্কিত তথ্য নথিভুক্তকরণের মধ্য দিয়ে। শনিবার সন্ধ্যায় কলকাতা পুরসভার 2 নম্বর কনফারেন্স রুমে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের নথিভুক্তকরণের কাজ করা হয়। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মীদের বাড়ির ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা সহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। জনগণনার প্রাথমিক তথ্য ভাণ্ডার তৈরি এবং মাঠ পর্যায়ের কাজ নির্বিঘ্নে সম্পূর্ণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। কলকাতা পুরসভা জানিয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের নথিভুক্তকরণের মাধ্যমেই পুরসভা এলাকায় জনগণনার কাজের সূচনা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ এবং সাধারণ বাসিন্দাদের তথ্য সংগ্রহের কাজও শুরু হবে। এই উদ্যোগের মাধ্যমে সঠিক ও হালনাগাদ জনতাত্ত্বিক তথ্য সংগ্রহ করে প্রশাসনিক পরিকল্পনা ও নাগরিক পরিষেবা আরও কার্যকর করার লক্ষ্য নিয়েছে কলকাতা পুরসভা। শনিবার থেকে শুরু হয়েছে জনগণনার কাজ। সাধারণ মানুষ চাইলে নিজেরাই এই সেলফ এনুমারেশনের প্রক্রিয়া সেরে ফেলতে পারেন। এর জন্য প্রথমে জনগণনা সম্পর্কিত https:/c.census.gov.in এ লগ ইন করতে হবে। আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। প্রথমে এই পোর্টালে লগ ইন করতে হবে। এরপর তিনি কোন রাজ্যের বাসিন্দা, বাড়ির কর্তার নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিতে হবে। এরপর পছন্দের ভাষায় ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ওটিপি যাবে। ধাপে ধাপে দিতে হবে জেলা, পিন নম্বর, গ্রাম শহর এলাকার নাম। সেই কাজ সম্পূর্ণ হয়ে গেলে মানচিত্র দেখাবে। এরপর হাউস লিস্টিং চাওয়া হবে। সেটি দেওয়ার পরে আসবে প্রিভিউ স্ক্রিন, যা থেকে আবেদনকারী দেখে নিতে পারবেন সব তথ্য ঠিকঠাক রয়েছে কি না। আর সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে। এইভাবে অনলাইনে ফর্ম ফিল আপের পর আবেদনকারীর কাছে একটি নির্দিষ্ট আইডি আসবে, সেটা সংগ্রহ করে রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারি ও টাকা ফেরতের দাবিতে উত্তাল হয়ে উঠল হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ চৌমাথা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 10 থেকে 12 বছর ধরে এলাকার বহু মহিলার কাছ থেকে 4 থেকে 5 লক্ষ টাকা করে তুলে তা আর ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হতো। এই ঘটনার প্রতিবাদে রবিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাদের মূল দাবি, অভিযুক্ত চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ মানুষের আত্মসাৎ করা সমস্ত টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। জানা গিয়েছে, কিছুদিন আগে মহিলারা একজোট হয়ে চিন্ময় মণ্ডলের দোকান বন্ধ করে দিলেও কোনো প্রশাসনিক সমাধান বা অভিযোগের নিষ্পত্তি ছাড়াই কিভাবে দোকানটি ফের খুলে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। কোনো প্রভাবশালী নেতার মদতে দোকান ফের খোলা হলেও প্রশাসনের কাছে তার স্পষ্ট জবাব দাবি করেছেন এলাকাবাসী। খবর পেয়ে হেমনগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বচসা শুরু হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। কালীঘাট ও ঋতব্রত শিবির, দুটি ভাগ তৃণমূলের। দুপক্ষই নির্বাচন কমিশনে দাবি করেছে তারাই আসল। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, প্রতীক হাতছাড়া হলে তিনি নতুন প্রতীক নিয়ে ঝাঁপাবেন। এবার জানা যাচ্ছে তিনি তৈরি করে ফেলেছেন প্ল্যান বি। ফুলেই থাকছেন তিনি, অর্থাৎ জোড়া ফুল হাতছাড়া হলে অন্য ফুল বেছে নেবেন তিনি। একই সঙ্গে চলবে আইনি লড়াইও। কালীঘাটপন্থী তৃণমূলের প্রতীক কি হবে তা জানা যায়নি। মমতার সঙ্গী বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস মানেই মমতা, মমতা মানেই তৃণমূল। আমাদের দল পুরোপুরি প্রস্তুতি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্র্যান্ড। তিনি কোনো প্রতীকের প্রতিনিধিত্ব করছেন তা আনুষ্ঠানিকতা মাত্র। 1997 সাল ঘাসের ওপর জোড়াফুল প্রতীক বেছে নিয়েছিলেন মমতা। আজ 2026, প্রতীক হাতছাড়া হলে কোন ফুল বাজবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো দলের প্রতীক শুধুমাত্র সেই দলকে প্রতিনিধিত্ব করে না, তার সঙ্গে জুড়ে থাকা সাধারণের আবেগকেও বোঝায়। জোড়াফুল প্রতীক সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের সংযোগকে অনেকটাই প্রতিষ্ঠা করতে পেরেছিল বলেই মত। শেষ 15 বছরে তা প্রমাণিতও বটে। এবার প্রতীক হাতছাড়া হলে মমতা কোন প্রতীক বাঁচবেন তা নিয়ে আলোচনা তুঙ্গে। পরিকল্পনা তৈরি তা জানাচ্ছে সূত্র। কিন্তু যে প্রতীক নিয়ে তার তৃণমূল কংগ্রেসের শুরু, যে প্রতীক নিয়ে মমতা 3 বারের মুখ্যমন্ত্রী, তা সহজেই ছেড়ে দিবেন? উত্তর না। সূত্র জানিয়েছে আইনি লড়াইও প্রস্তুতি নিয়ে রাখছে কালীঘাটপন্থী তৃণমূল। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঋতব্রত ও কালীঘাটপন্থী তৃণমূলের কাছে কাগজপত্র চেয়েছে। মমতাপন্থীরা তা জমা দিয়েছেন, তবে ঋতব্রতরা এখনো কাগজ দেননি বলে খবর। নিয়ম অনুযায়ী দলের সংসদীয় অর্থাৎ বিধানসভা ও সাংসদ ও সাংগঠনিক স্তরের বেশি সমর্থন যেদিকে থাকবে সেই অংশই প্রতীক পাবে। প্রতীক নিয়ে মমতার দীর্ঘদিনের সঙ্গী বর্ষিয়ান সাংসদ সৌগত রায় জানান, প্রতীকের ব্যাপারে আমাদের 7 দিনের সময় দেওয়া হয়েছিল, ওদের 3 বার সময় দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে চিঠি লিখেছেন। সঠিক কাজ করতে হলে কমিশনেরও তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত। ঘাসফুল প্রতীক হাতছাড়া হলে কি করবেন প্রশ্নে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই তৈরি থাকেন, এটা নিয়েও সিদ্ধান্ত